প্লান্ট ব্রিডিংয়ের সবচেয়ে আদি এবং পুরাতন মেথড হচ্ছে মাস সিলেকশন। আমরা জানি সিলেকশন মাস সিলেকশন কি, যে দেখা যায় যে কৃষকরা আদিকাল থেকেই ভালো ভালো বীজ একটা জমির একটা প্লট থেকে অনেকগুলো প্লান্ট পর্যবেক্ষণ করে সেখান থেকে ভালো ভালো প্লান্টের বীজগুলো সংরক্ষণ করত এবং বছরের পর বছর তারা এই প্রক্রিয়ায় তারা বীজ সংরক্ষণ করে। তো তাদের মাধ্যমে আসলে এই ব্রিডিং মেথডটা তৈরি হয়েছে, এটাকে বলা হয় মাস সিলেকশন। এই ক্ষেত্রে একটা লোকাল ভ্যারাইটি বা একটা পিওর লাইন ভ্যারাইটিকে ইমপ্রুভ করা হয়। দেখা যায় অনেক সময় লোকাল ভ্যারাইটির ভিতর থেকে অনেক ভালো ভালো বৈশিষ্ট্য পেয়ে যাই আমরা কোনো একটা কারণে, সেখান থেকে ভালো ভালো বৈশিষ্ট্য চলে আসে। তখন আমরা ওই লোকাল ভ্যারাইটিটা ওই ভালো বৈশিষ্ট্যগুলো সাক করে বা ছাঁকনির মতো ছেঁকে ছেঁকে আমরা সেখান থেকে ভালো বৈশিষ্ট্য জিনগুলো নিয়ে আসি, আমাদের নিয়ে এসে একটা ভালো সিড তৈরি করি এবং এই ভালো বৈশিষ্ট্য সিড তৈরি করার জন্য আমরা ব্যবহার করি মাস সিলেকশন। একটা পিওর লাইন ভ্যারাইটি আছে। তো পিওর লাইন ভ্যারাইটির ক্ষেত্রে আমরা জানি সবগুলো প্লান্টই হোমোজাইগাস চরিত্রের হয়। তো এই ক্ষেত্রে দেখা গেল যে কোনো একটা কারণে একটা পিওর লাইন জাতের একটা প্লটের মধ্যে কোনো একটা অংশে যেমন জিন মিউটেশন বা ক্রোমোজোমাল অ্যাবিডেশন হলো, জিন মিউটেশন বা ক্রোমোজোমাল অ্যাবিডেশন হলো, তখন কি হবে? তখন এইখানে কিন্তু পিওর লাইনের যে চরিত্রটা, যে সবগুলো প্লান্ট হোমোজাইগাস চরিত্র হবে, সেটা আমরা এখানে দেখতে পারবো না। সেখানে কিছু কিছু অপ্রত্যাশিত বৈশিষ্ট্য চলে আসতে পারে। আবার এখানে এমন হতে পারে ন্যাচারাল সিলেকশন হতে পারে। অনেক সময় এখানে যেটা আমরা যদিও কম পাই, জেনেটিক ড্রিফট হতে পারে। তো এরকম কিন্তু অনেক কিছু হতে পারে। তো হওয়ার কারণে কি হয়, ওই পিওর লাইন চরিত্রের মধ্যে কিছুটা অবিশুদ্ধতা বা ইম্পিউরিটি জন্মায়। এই ইম্পিউরিটিটা দূর করার জন্য আমরা মাস সিলেকশন ব্যবহার করি। অর্থাৎ প্লান্টের যে জেনেটিক ডাইভার্সিটি আছে, তো মাস সিলেকশন কোথায় কোথায় করা হয় বা কোন ধরনের উদ্ভিদে করা হয়? মাস সিলেকশন করা হয় অধিকাংশ ক্ষেত্রে ক্রস পলিনেটেড উদ্ভিদের মধ্যে। তাছাড়া অল্প কিছু সেলফ পলিনেটেড উদ্ভিদ আছে যাদের মধ্যে মাস সিলেকশন করা হয়। ক্রস পলিনেটেড উদ্ভিদের উদাহরণ হিসেবে আমরা ধরে নিতে পারি ভুট্টা, সরগম, সানফ্লাওয়ার, মাস্টার্ড, এগুলো। ধরে নেন আমরা আমরা হচ্ছে সাদা বেগুন, যেটা সাদা জাতের বেগুন বা সাদা কালারের বেগুন, এই বেগুনটা বাজারে হঠাৎ করে একটা দাম বেড়ে গেছে কোনো একটা কারণে। তো এখন আমরা চেষ্টা করতেছি যে সাদা জাতের বেগুনটা কীভাবে আনা যায়, রাইট? এটা আমাদের কাঙ্ক্ষিত একটা বৈশিষ্ট্য। তো আমরা ধরে নিলাম সাদার জিন হচ্ছে ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউ, হোয়াইট। আর কালো বা বেগুনি এটার জিন হচ্ছে ভায়োলেট, যেটা এটার জিন হচ্ছে স্মল ডাব্লিউ। তাহলে এই সবগুলো বেগুনের জাত হবে সাদা, এইটাও হবে সাদা কিন্তু এটা হচ্ছে হেটেরোজাইগাস, আর এটা হবে ভায়োলেট, বেগুনি। তা আমাদের প্লটে আমরা কিছু সিড বপন করার পরে আমরা এই একটা রেজাল্ট পেলাম। কি রেজাল্ট পেলাম? যে সেখানে সাদা এবং বেগুনির একটা অনুপাত পেলাম। দেখা গেল যে 60% প্লান্ট বেগুনি, তার মধ্যে এইখান থেকে 20% হচ্ছে সাদা এবং এখান থেকে 20% হচ্ছে সাদা, হোমোজাইগাস সাদা, হেটেরোজাইগাস সাদা। তা আমাদের ডিজায়ারেবল জিনটা হলো এই হোয়াইট। তো প্লান্ট মাস সিলেকশনে যেটা হবে, যে মাস সিলেকশনে আমরা দেখা যাবে যখন সিলেকশন করা শুরু করব, তখন সাদা কালারের যে বেগুনগুলো আছে এগুলোর পরিমাণ বছরের পর বছর বাড়তে থাকবে এবং যে ভায়োলেট বেগুন আছে এইটার পরিমাণ বছরের পর বছর কমতে থাকবে এবং একটা পর্যায়ে গেলে দেখা যাবে যে এই বেগুনি যেটা আছে এটা আস্তে আস্তে 1-2% হয়ে যেতে পারে যদি ভালোভাবে করা হয়। আর এটার পরিমাণ আস্তে আস্তে বাড়তে বাড়তে, এই জিনোটাইপটা বাড়তে বাড়তে প্রায় 98 বা আমরা বলতে পারি যে 98 বা 96, মানে এরকম হতে পারে একটা পরিমাণ। তার মানে এখানে এগুলোর পরিমাণ বাড়বে, এই জিনগুলোর ফ্রিকোয়েন্সি বাড়বে আর এই জিনগুলোর ফ্রিকোয়েন্সি কমে যাবে। তো মাস সিলেকশন করতে গেলে দেখা যায় যে প্রায় 6 বছর সময় লাগে।
6 বছরের ভিতরে এই প্রক্রিয়াটা চলে। এই প্রক্রিয়াটা চললে এখান থেকে আমরা সাধারণত আমাদের যে কাঙ্ক্ষিত জাতটা আছে, যে সাদা জাতের বেগুন, সেটা আমরা এখান থেকে বের করতে পারি। যে মাছ সিলেকশনের ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের যে লোকাল জাতগুলো আছে সেগুলোর বীজ একটা প্লটে বপন করি। ধরুন এটা একটা প্লট, এই প্লটের ভিতরে আমরা কিছু লোকাল প্ল্যান্টের বীজ বপন করলাম। এটা আমাদের ফার্স্ট ইয়ারের কাজ। বীজ বপন করার পর এখান থেকে আমাদের দুইটা চিন্তা করতে হবে। একটা হলো আমরা ইনক্লুশন চিন্তা করব, আর একটা হলো এক্সক্লুশন চিন্তা বা এলিমিনেশন। অনেক সময় সবগুলো প্লান্ট ভালো, একটা বা দুইটা অর্থাৎ 5 to 10% প্লান্ট আছে যেগুলো খারাপ, ওই ক্ষেত্রে আমরা এখান থেকে এক্সক্লুশন করবো, খারাপ প্ল্যান্টগুলোকে বাদ দিব। এটাকে বলে এক্সক্লুশন মেথড অফ মাস সিলেকশন। আবার দেখা যায় যে অনেকগুলো প্লান্ট খারাপ, তার মধ্যে 5 to 10% প্লান্টই আছে যে ভালো, তো ওইগুলোকে আমরা রাখবো। এই ধরনের ভালো প্ল্যান্টকে রেখে দেওয়াকে বলে ইনক্লুশন মেথড অফ মাস সিলেকশন, অর্থাৎ অন্তর্ভুক্তি প্রক্রিয়া এবং বর্জন প্রক্রিয়া। এখানে যেটা করা হয়, প্রায় 200 থেকে 300টা কাঙ্ক্ষিত উদ্ভিদ, কাঙ্ক্ষিত আমরা যে প্ল্যান্ট আছে সেটাকে আমরা, সেটার যে সিডগুলো আছে সিডগুলোকে সংরক্ষণ করি। তো এখানে মনে করেন এখান থেকে একটা গাছের বীজ, এখান থেকে কাঙ্ক্ষিত উদ্ভিদ আমাদের, এরকম করে আমরা 200টা প্লান্ট থেকে বীজ সংগ্রহ করি। 200 বা 300টা প্লান্ট থেকে বীজ সংরক্ষণ করার পর যে বীজগুলো আসলো, এই সবগুলো বীজকে আমরা একসাথে, এটা খুবই ইম্পর্টেন্ট, বাল্ক করি, অর্থাৎ মিক্স করি। তাহলে প্রথম বছর আমরা ডিজাইরেবল প্লান্ট সিলেকশন করি এবং ওই প্রত্যেকটা প্লান্ট থেকে যে বীজগুলো পাই সবগুলোকে আমরা একসাথে মিক্স করি। এখানেই পিওর লাইন সিলেকশনের মধ্যে পার্থক্য। পিওর লাইন সিলেকশনে আমরা এই কাজটা করি না, আমরা প্রত্যেকটা প্লান্টের বীজকে আলাদা আলাদাভাবে প্যাকেটে পৃথক করে রাখি, কিন্তু মাস সিলেকশনে আমরা সবগুলোকে একত্রে বাল্ক করি। এই জন্য এটাকে অনেক সময় বলা হয় বাল্ক মেথড অফ প্লান্ট ব্রিডিং বা বাল্ক সিলেকশন। তো এই বীজগুলো আমরা সংরক্ষণ করার পর পরবর্তী বছর আমরা এই বীজগুলো অর্থাৎ সেকেন্ড ইয়ারে আমরা প্লটে বপন করি। এবং এখানে আমরা যেটা করি যে রিসার্চ স্টেশনের মধ্যে, গবেষণা স্টেশন যেখানে, সেইখানে এই কাজটা করা হয়। তো রিসার্চ স্টেশনে আমরা ওই বছর যে সিডগুলো পেলাম, আমরা সেকেন্ড ইয়ারে সেই সিডগুলো বপন করি এবং এদের যে পারফরমেন্স, এটা আমরা আরেকটা এক্সিস্টিং লোকাল ভ্যারাইটির সাথে তুলনা করি। এমন একটা এক্সিস্টিং লোকাল ভ্যারাইটি যেটা সুপিরিয়র, সব দিক থেকে সুপিরিয়র, বা ওই স্টেশনের যেই জায়গায় গবেষণা করা হচ্ছে ওই প্রতিষ্ঠানের একটা ভালো ভ্যারাইটি, খুব ভালো একটা এক্সিস্টিং ভ্যারাইটি, ওইটার সাথে আমরা যেই সিডগুলো এখানে সংরক্ষণ করছি ওইটা তুলনা করি। তো দেখা যায় যে এই যেই এক্সিস্টিং ভালো ভ্যারাইটিটা, এটাকে বলা হয় চেক ভ্যারাইটি। তো এই চেক ভ্যারাইটির সাথে আমাদের যে আমরা প্ল্যান্টগুলো সিলেকশন করেছিলাম সেগুলোকে তুলনা করি। তুলনা করলে যেটা সবচেয়ে ভালো পারফর্ম করে, অর্থাৎ এই চেক ভ্যারাইটির থেকে যেটা ভালো পারফর্ম করে সেটাকে আমরা রাখি, যেটা চেক ভ্যারাইটির থেকে ভালো পারফর্ম করে না সেটাকে আমরা বাদ দিই। সেকেন্ড ইয়ারে আমরা এই কাজটা করি এবং এই কাজটাকে বলা হয় প্রিলিমিনারি ট্রায়াল। তো সেকেন্ড ইয়ারে আমরা প্রিলিমিনারি ট্রায়ালটা করে থাকি। পরবর্তীতে এই যে প্রিলিমিনারি ট্রায়াল করলাম, প্রিলিমিনারি ট্রায়াল করার পর এটা আমরা বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিই, অর্থাৎ রিসার্চ স্টেশন, গবেষণা প্রতিষ্ঠান থেকে এটা বাইরের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। ওই প্রত্যেক এলাকার যে ভালো ভালো চেক ভ্যারাইটিগুলো আছে, ওই চেক ভ্যারাইটির সাথে আমরা আমাদের যে জাতগুলো আমরা সেকেন্ড ইয়ারে যে সিডগুলো সংরক্ষণ করেছিলাম সেগুলোর পারফরমেন্স পরীক্ষা করি।
অর্থাৎ আমরা রিসার্চ স্টেশনের বাইরে বিভিন্ন আঞ্চলিক যে কেন্দ্র জায়গাগুলো আছে, লোকেশন, বিভিন্ন জেলার বা বিভিন্ন এগ্রিকোলজিক্যাল জোনে আমরা তাদের পারফরমেন্স টেস্ট করি এবং সেখানেও আমরা চেক ভ্যারাইটি ব্যবহার করি। চেক ভ্যারাইটি এক একটা এলাকায় সবচেয়ে ভালো যে বৈশিষ্ট্য সম্পন্ন জাত সেটাই হলো চেক ভ্যারাইটি। তো বিভিন্ন এলাকায় বিভিন্ন ভালো বৈশিষ্ট্য সম্পন্ন জাতের সাথে আমাদের সংরক্ষিত বীজের যে জাতটা আছে সেটার পারফরমেন্স আমরা তুলনা করি। দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে ভালো ভালো বৈশিষ্ট্য আমরা পাই এবং সবচেয়ে ভালো পারফরমেন্সও পাই। সবচেয়ে ভালো পারফরমেন্স পাওয়া জাতগুলোকে আমরা রেখে দিই এবং বাকিগুলোকে বাদ দিয়ে দিই। কোঅর্ডিনেটেড ভ্যারাইটাল ট্রায়াল, যাকে বলে সিভিটি, সঙ্গে বলে সিভিটি, কোঅর্ডিনেটেড ভ্যারাইটাল ট্রায়াল। এই প্রক্রিয়াটা করতে কতদিন সময় লাগে? আমরা এটা 3 থেকে 5 বছর পর্যন্ত এটা করি। 3 থেকে 5 বছর পর্যন্ত এটা করার পর ভালো পারফর্ম করা বীজগুলো সংরক্ষণ করি। সংরক্ষণ করে আমরা ফাইনাল ইয়ার 6th ইয়ারে কী করব? আমরা 6th ইয়ারে সবচেয়ে ভালো এখান থেকে যেটা পারফর্ম করবে সেটা বীজকে রাখবো, রেখে সিড মাল্টিপ্লিকেশন করবো, অর্থাৎ বীজের সংখ্যা বাড়াবো। বীজের সংখ্যা বাড়ানোর জন্য আমরা আবার অনেক বড় বড় প্লটে এগুলোকে বপন করব এবং সেখান থেকে বীজের পরিমাণ বৃদ্ধি করব এবং এই বীজগুলোকে কৃষকদের মধ্যে বিতরণ করব। তো এইভাবে আমরা মাছ সিলেকশন করে থাকি। তো মাছ সিলেকশন করলে আমরা একটা জিনিস খেয়াল রাখতে পারি যে পিওর লাইন যে ভ্যারাইটিগুলো আছে, এই পিওর লাইন ভ্যারাইটিগুলো সিডকে আমরা নিউক্লিয়াস সিড বলতে পারি। পিওর লাইন ভ্যারাইটির মাধ্যমে যে সিডগুলো আমরা শেষে পাই, সবচেয়ে ভালো জাতের বীজ, ওগুলোকে বলা হয় নিউক্লিয়াস বীজ। নিউক্লিয়াস বীজ হলো সেই বীজ যেটা একজন প্লান্ট ব্রিডার তার তত্ত্বাবধানে রাখেন এবং তার জেনেটিক পিউরিটি সবসময় তিনি অক্ষুণ্ণ রাখেন। এই ধরনের বীজকে বলে নিউক্লিয়াস সিড। তো অনেক সময় কি হয়, এই পিওর লাইন ভ্যারাইটি নিউক্লিয়াস সিডের মধ্যে আমরা যে ধরনের কন্টামিনেশনগুলো দেখেছিলাম, যেমন মিউটেশন, ন্যাচারাল সিলেকশন বা জেনেটিক্যাল ড্রিফট, ক্রোমোজোমাল অ্যাবিরেশন, এগুলোর কোনো একটা হয়ে থাকে। এগুলো হলে কি হয়, যে পিওর লাইন ভ্যারাইটির যে জিনগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যায়, সেই জিনগুলোর বৈশিষ্ট্য মাঝে মাঝে পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ হোমোজেনিসিটি যেটা থাকে এটা থাকে না, এবং তখন আমরা মাছ সিলেকশন করে থাকি। পিওর লাইন ভ্যারাইটিতে কেন এরকম হয়? একটা কারণ হতে পারে যে অনেক সময় দেখবেন যে কিছু কিছু পিওর লাইন ভ্যারাইটি আছে যেখানে, বা যে কিছু কিছু ক্রপ আছে যেগুলো আসলে সেলফ পলিনেটেড ক্রপ, কিন্তু মাঝে মাঝে যে প্রাকৃতিক পোকামাকড় থাকে বা বাতাস থাকে, এগুলোর প্রভাবে 5 to 10% ক্ষেত্রে ওই সেলফ পলিনেটেড উদ্ভিদে ক্রস পলিনেশন হয় এবং তখন কিছুটা কন্টামিনেশন আসতে পারে। তো এই বিভিন্ন কারণে আমরা মাছ সিলেকশন করে থাকি।